শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমীতে মণ্ডপে মণ্ডপে বিহিত পূজা, ভক্ত অনুসারীদের উপচে পড়া ভিড়। দেশে সম্প্রীতি বজায় রয়েছে বলেই সবাই স্বাধীনভাবে ধর্ম পালন করছেন বললেন প্রধানমন্ত্রী। ধর্ম যার যার উৎসব সবার, বাংলাদেশে সেই পরিবেশটা বিরাজমান রয়েছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থা এবং স্থানীয় জনগণ মিলে সবাই মিলে এই শান্তিপূর্ণ পরিবেশে যাতে এই পূজাটা শেষ হয় সেই ব্যবস্থা তারা নিচ্ছেন। দেখছিলেন প্রধান শিরোনাম। রাত 11টার সময় সঙ্গে আছি আমি কামরুজ্জামান মামুন এবং আমি সৌমিত্র শুভ্র। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। অবৈধ সম্পদ অর্জনের দায়ে দুদকের মামলায় বিএনপি নেতা সাদেক হোসেন খোকার 13 বছরের কারাদণ্ড, সম্পত্তি ক্রোকের নির্দেশ। ৭১ মানবতা বিরোধী অপরাধী সালাউদ্দিন কাদের ও মুজাহিদের ফাঁসির রায়ে রিভিউ আবেদনের শুনানি 2 নভেম্বর। দ্রুত নিষ্পত্তি করা হবে বললেন অ্যাটর্নি জেনারেল। দেশের বেশিরভাগ মেডিকেল কলেজে নেই যোগ্য শিক্ষক ও মানসম্মত হাসপাতাল। নতুন ডাক্তারদের নিম্নমুখী মানের কথা স্বীকার বিএমডিসির। সরকার নির্ধারিত ভাড়ার চেয়ে এখনও বিভিন্ন রুটে আদায় হচ্ছে বাড়তি ভাড়া। অতিরিক্ত ভাড়া নেওয়া হলে পরিবহন মালিক ও শ্রমিকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ মন্ত্রীর। এবং জাতীয় অর্থনৈতিক পরিষদে 7ম পঞ্চবার্ষিক পরিকল্পনা অনুমোদন, 5 বছরের মধ্যে প্রবৃদ্ধি শতকরা 8 ভাগে নিয়ে যাওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশের ধর্মীয় সম্প্রীতি বজায় রয়েছে। এ কারণে সব ধর্মের মানুষের ধর্ম পালনের অধিকার নিশ্চিত হয়েছে। শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমীতে বিকেলে ঢাকেশ্বরী মন্দির এবং রামকৃষ্ণ মিশন পূজা মণ্ডপ পরিদর্শন করে তিনি একথা বলেন। মঙ্গলবার বিকেলে ঢাকেশ্বরী মন্দিরে পূজা মণ্ডপ পরিদর্শন করে হিন্দু সম্প্রদায়ের মহোৎসবে সামিল হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় তিনি বলেন, সব ধর্মের মধ্যেই যে মানবতা আর শান্তির বাণী রয়েছে তা থেকে শিক্ষা নিয়েই এগিয়ে যাবে বাংলাদেশ। ধর্ম যার যার উৎসব সবার, বাংলাদেশে সেই পরিবেশটা বিরাজমান রয়েছে। কারণ যে কোনো উৎসবে আমরা সকলে মিলেমিশে উৎসবটা ভাগাভাগি করে নিই, এটাই হচ্ছে মানবতা। এবং মানবতার জয়গান প্রত্যেক ধর্মই কিন্তু গেয়ে গেছে। শান্তিপূর্ণভাবে যাতে প্রত্যেকটা উৎসব বা ধর্মীয় যে কার্যক্রম তার জন্য ভালোভাবে পালন করতে পারে সেটা নিশ্চিত করা, এটা সবসময় আমাদের সরকারের লক্ষ্য। পরে রামকৃষ্ণ মিশন পূজা মণ্ডপ পরিদর্শন করেন প্রধানমন্ত্রী। সেখানে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে মতবিনিময়কালে তিনি বলেন, বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে সব ধর্মের মানুষ অংশ নিয়েছেন, তাই স্বাধীন বাংলাদেশে সবার অধিকার হবে সমান। বঙ্গবন্ধুকে হত্যার পর সংবিধান থেকে এই ধর্ম নিরপেক্ষতা তুলে দেওয়া হয়েছিল, অথচ ধর্ম নিরপেক্ষতা মানে ধর্মহীনতা ছিল না। ধর্ম নিরপেক্ষতা মানে সকল ধর্মের সমান অধিকার নিশ্চিত করা ছিল। আমরা সংবিধান আবার সংশোধন করেছি এবং সকল ধর্মের মানুষের ধর্ম পালনের যে স্বাধীনতা এবং ধর্ম পালনের যে মর্যাদা সেটা আমরা নিশ্চিত করেছি। পূজায় আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান প্রধানমন্ত্রী। আর এজন্য স্থানীয় এলাকাবাসীদেরও ভূমিকা রাখার আহ্বান জানান তিনি। শাহ আলী জয়, সময় সংবাদ, ঢাকা। শারদীয় দুর্গাপূজার মহাসপ্তমী পালিত হলো আজ। শাস্ত্র অনুযায়ী বৃক্ষের শক্তিকে উপজীব্য করে সপ্তমীতে দেবী দুর্গার আরাধনা করা হয়। এবার নবমী ও দশমী একই দিনে হওয়ায় পূজার সময় কমেছে একদিন। তাই মহাসপ্তমীর ভোর থেকে রাত অবধি পূজা অর্চনায় ব্যস্ত ছিলেন সনাতন ধর্মাবলম্বীরা। মণ্ডপে মণ্ডপে ছিল সাধারণ মানুষের ঢল। স্বর্গ থেকে মর্তে আগমন দেবী দুর্গার। মহাসপ্তমীতে 9টি ভিন্ন বৃক্ষের পাতা দিয়ে প্রথমে নবপত্রিকা প্রতিষ্ঠা, এরপর অনুষ্ঠিত হয় কালবৌ পূজা আর কল্পরাম্ভ বিহিত পূজা। পরে দেবী দুর্গার চরণে অঞ্জলি দেন ভক্তরা। আরতি চলে রাত পর্যন্ত। সন্ধ্যায় হয় সপ্তমীর সন্ধ্যা আরতি।
দুর্গা যাতে সবাইকে ভালো রাখে, সকলকে, বাংলাদেশের মানুষকে ভালো রাখে, এটাই চাওয়া। দেশের যত পশু পাখি যা আছে সবার জন্য আমরা প্রার্থনা করি যেন সবাই ভালো থাকে। সামনে আমাদের বার্ষিক পরীক্ষা, আমরা যেন ভালোভাবে সবাই পাস করি। মার কাছে আমরা চাইলাম দেশের যে অরাজকতা এটা যেন একটু ভালো থাকে। সারাদিন এভাবে আনুষ্ঠানিকতা, রাত্রে সন্ধ্যা আরতির মাধ্যমে আজকের পূজার সমাপ্তি। কালকে আমাদের মহাষ্টমী পূজা হবে, সকাল থেকে সন্ধে পূজা হবে, আর কুমারী পূজাটা হবে রামকৃষ্ণ মিশনে। এবার পূজার সময় কমে এলেও উৎসব উদযাপনে কোনো কমতি নেই। আমাদের উৎসাহ, উদ্দীপনা, আনন্দের কোনো কিছুরই কমতি নেই। মা প্রতিবারের মতো এবারও অনেক আনন্দ, সুখ, শান্তি সবকিছু নিয়ে এসেছেন। বুধবার কুমারী পূজা সহ মহা অষ্টমীর সন্ধি পূজা শুরু হবে সকাল 8টায়। 4 দিন ব্যাপী এই উৎসব হলেও বেশি জমজমাট থাকে সপ্তমী ও অষ্টমীর দিনে। শেখ জায়েদ, সময় সংবাদ, ঢাকা। দেখছেন রাত 11টার সময়। একদিন দুদিন নয়, বেঁচে থাকো আজীবন, বেঁচে থাকো সোনামণি, বেঁচে থাকো জাদুমণি, আজ নয় কাল নয়, বেঁচে থাকো আজীবন, বেঁচে থাকো ঝুনঝুনি, বেঁচে থাকো ঝুনঝুনি, বেঁচে থাকো সোনামণি। সবার সাথে আজীবন 1 পয়সা প্রতি সেকেন্ড। এবার তোমার ফোন বেঁচে থাকবে আজীবন। এয়ারটেল, দেশের সেরা স্মার্টফোন নেটওয়ার্ক। অবৈধ সম্পদ অর্জন ও তথ্য গোপনের অভিযোগে দুর্নীতি দমন কমিশন দুদকের দায়ের করা মামলায় বিএনপি নেতা সাদেক হোসেন খোকাকে 13 বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সাথে 11 লাখ টাকা অর্থদণ্ড, অনাদায়ে 7 মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং স্থাবর অস্থাবর সম্পত্তি বাজেয়াপ্ত সহ গ্রেফতারি পরোয়ানা জারি করেন মহানগর দায়রা জজ আদালতের বিচারক আবু আহমেদ জমাদার। শাফিন জাহিদের রিপোর্ট। 10 কোটি টাকার আয় বহির্ভূত সম্পদ ও তথ্য গোপনের অভিযোগে বিএনপি নেতা ও ঢাকা সিটি কর্পোরেশনের সাবেক মেয়র সাদেক হোসেন খোকার বিরুদ্ধে 2008 সালে রমনা থানায় মামলাটি দায়ের করে দুদক। 2014 সালের অক্টোবরে অভিযোগ গঠনের পর দুদকের পক্ষে আদালতে সাক্ষ্য দেন 40 জন। তবে মামলা চলাকালে সাদেক হোসেন খোকা দেশে না থাকায় তাকে পলাতক দেখিয়ে বিচার কাজ শেষ করে মঙ্গলবার রায় দেয় ঢাকার 3 নম্বর বিশেষ জজ আদালতের বিচারক আবু আহমেদ জমাদ্দার। রায়ে দুর্নীতি দমন কমিশন আইন 2004-এর 26 ধারার 2 উপধারায় তাকে 3 বছরের বিনাশ্রম কারাদণ্ড ও 1 লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরও 1 মাসের কারাদণ্ড দেয়া হয়। আর 27 ধারার 1 উপধারার অপরাধে দোষী সাব্যস্ত করে 10 বছরের সশ্রম কারাদণ্ড ও 10 লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরও 6 মাসের কারাদণ্ড দেন আদালত। কারাদণ্ডের পাশাপাশি তার নামে থাকা জমি ও বাড়ির মালিকানা বাজেয়াপ্ত ঘোষণা করা হয়। তথ্য গোপন এবং মিথ্যা তথ্য প্রদানের জন্য 3 বছরের বিনাশ্রম কারাদণ্ড, জ্ঞাত আয় বহির্ভূত এবং অবৈধ সম্পদ অর্জন করার কারণে ওনাকে 10 বছরের সশ্রম কারাদণ্ড, 10 লক্ষ টাকা জরিমানা, অনাদায়ে 6 মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন। তবে সাদেক হোসেন খোকা ন্যায় বিচার পাননি এমন দাবি করে এ রায়ের বিরুদ্ধে আপিল করার কথা জানিয়েছেন তার আইনজীবী। উনি এখন আমেরিকাতে কিডনি ক্যান্সারের চিকিৎসাধীন আছে, চিকিৎসা থেকে বাংলাদেশে ফেরত এসে এই মামলায় আপিল করবে। আপিলে উনি সম্পূর্ণ এই মামলায় খালাস প্রাপ্ত হবে। মামলাটিতে খোকার স্ত্রী ও 2 মেয়েও আসামি ছিলেন। তবে অভিযোগপত্র দাখিলের আগে হাইকোর্ট মামলায় তার স্ত্রীর অংশের কার্যক্রম স্থগিত করায় তদন্ত স্থগিত হয়ে যায়। সেই সঙ্গে তার 2 মেয়েকে অভিযোগপত্র থেকে অব্যাহতি দেওয়া হয়। শাফিন জাহিদ, সময় সংবাদ, ঢাকা। দুদকের দায়ের করা দুর্নীতির মামলায় সাদেক হোসেন খোকার কারাদণ্ডের বিষয়টি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে মনে করে বিএনপি। বিকেলে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এই কথা বলেন বিএনপির মুখপাত্র আসাদুজ্জামান রিপন। মামলায় খোকাকে পলাতক দেখানো হলেও তিনি উচ্চ আদালতের অনুমতি নিয়েই বিদেশে চিকিৎসার জন্য অবস্থান করছেন বলেও দাবি করেন রিপন। যেই মুহূর্তে তিনি আইন অনুযায়ী তিনি বিদেশে চিকিৎসা নিয়েছেন, আইনের অনুমোদন নিয়ে, এই সুযোগটিকে সরকার তাকে পলাতক দেখিয়ে তার পৈতৃক সম্পত্তিকে, তার দান করা সম্পত্তিকে বিচারের নামে একটা প্রহসন করে তাকে 13 বছরের সাজা দেওয়া হয়েছে এবং তার সম্পত্তি বাজেয়াপ্ত করেছে। আমরা আদালতের যেই প্রক্রিয়াটি, বিচারের যে প্রক্রিয়াটি, এই প্রক্রিয়াটিকে আমরা অস্বাভাবিক মনে করছি। আমরা মনে করি জনাব সাদেক হোসেন খোকা ন্যায় বিচার থেকে বঞ্চিত। মৃত্যুদণ্ডের চূড়ান্ত রায়ের বিরুদ্ধে বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরী ও জামায়াত নেতা আলী আহসান মোহাম্মদ মুজাহিদের রিভিউ আবেদন শুনানির জন্য 2রা নভেম্বর দিন ধার্য করেছেন সুপ্রিম কোর্টের চেম্বার আদালত। আসামি পক্ষের আইনজীবী জানিয়েছেন তারা রিভিউ শুনানি পেছানোর আবেদন জানাবেন। যদিও অ্যাটর্নি জেনারেলের প্রত্যাশা আইন অনুযায়ী দ্রুত নিষ্পত্তি হবে রিভিউ আবেদন।
গত 14 অক্টোবর মৃত্যুদণ্ডের সাজা বহালের চূড়ান্ত রায়ের বিরুদ্ধে রিভিউ আবেদন করেন যুদ্ধাপরাধী ও বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরী ও জামায়াত নেতা আলী আহসান মোহাম্মদ মুজাহিদ। আর গত বৃহস্পতিবার রিভিউ দ্রুত শুনানির জন্য সুপ্রিম কোর্টে আবেদন জানায় রাষ্ট্রপক্ষ। মঙ্গলবার সুপ্রিম কোর্টের চেম্বার আদালত এই দুইজন মানবতাবিরোধীর রিভিউ শুনানির জন্য আগামী 2 নভেম্বর দিন ঠিক করেছেন। অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম আশা প্রকাশ করেন, আইন অনুযায়ী দ্রুত রিভিউ নিষ্পত্তি হবে এবং সাকা মুজাহিদের শুনানি হবে একসাথে। আইনি বলা আছে তাড়াতাড়ি নিষ্পত্তি করতে হবে। তারপর এই আইন সংক্রান্ত যে রিভিউ দরখাস্ত এবং সেই দরখাস্তের আদেশও বলা আছে যে এই কোনো রিভিউ দাখিল করলে সেটা অবশ্যই খুব প্রায়োরিটি বেসিসে বা অনতিবিলম্বে শুনতে হবে। আমার অভিজ্ঞতার আলোকে আমি বলতে পারি যে বেশি সময় লাগার তো কথা না। অন্যদিকে রিভিউ শুনানির জন্য পর্যাপ্ত সময়ের আবেদন করার কথা জানিয়েছেন আসামি পক্ষের আইনজীবী। রিভিউ পিটিশন শুনানির জন্য তখন অবশ্যই আদালত এটা বিবেচনা করে আমাদেরকে সময় দিবেন, যাতে নাকি এই মামলাটি আমরা সঠিক সময় করা যায়। এছাড়া সাকার পক্ষে 5 পাকিস্তানি নাগরিক সহ 8 জনের সাক্ষ্য নেওয়ার অনুমতির বিষয়ে ওই দিনই আপিল বিভাগে শুনানি হবে বলেও জানায় রাষ্ট্রপক্ষ। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। রাজধানীর গুলশানে বেপরোয়া গাড়ি চালিয়ে 4 জন আহতের ঘটনায় আওয়ামী লীগের সাবেক এমপির ভাতিজা ফারিজ ও তার গাড়ির মালিক তার বাবা HBM জাহিদের বিরুদ্ধে 2 সপ্তাহের মধ্যে আইনি ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। 6 জন আইনজীবীর অনুস্বার্থে করা এক রিট আবেদনের প্রেক্ষিতে আদেশ দেন বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি ইকবাল কবিরের সমন্বয়ে গঠিত হাইকোর্টের অবকাশকালীন বেঞ্চ। একই সঙ্গে ঘটনার পর মামলা এবং আইনি ব্যবস্থা না নেয়াকে কেন অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে পুলিশের মহাপরিদর্শক সহ সংশ্লিষ্টদের 2 সপ্তাহের রুল জারি করেন। গত 13 অক্টোবর রাজধানীর গুলশানে বেপরোয়া গাড়ি চালিয়ে 4 জনকে আহত করার অভিযোগ ওঠে ফারিজের বিরুদ্ধে। পরে পুলিশ ফারিজকে আটক করলেও কোনো ব্যবস্থা না নিয়ে ছেড়ে দেয়। রাত 11টার সময় আরো থাকছে। শেখ কামাল আন্তর্জাতিক টুর্নামেন্টে দুর্দান্ত সূচনা স্বাগতিক আবাহনীর। 3-2 গোলে হারিয়েছে পাকিস্তানের করাচি ইলেকট্রিককে। তাই তো সবাই বলে শিল্পাল্লার দিন শেষ, মেগা ডিজিটাল স্কেলে বাংলাদেশ। কূটনৈতিক এলাকায় সরকারের নেয়া নিরাপত্তা ব্যবস্থায় সন্তুষ্টি প্রকাশ করেছেন ঢাকাস্থ ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত পিয়েরে মায়াদু। বিকেলে পররাষ্ট্র সচিব মোহাম্মদ শহীদুল হকের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের তিনি বলেন, সরকারের নেয়া বাড়তি নিরাপত্তা ব্যবস্থার কারণে আগের চেয়ে বেশি নিরাপদ বোধ করছেন তারা। মূলত আগামী মাসে অনুষ্ঠেয় বাংলাদেশ EU যৌথ কমিশনের সভা নিয়ে আলোচনা করতে এসেছিলাম। ঢাকার গুলশান, বনানী সহ কূটনৈতিক এলাকায় বাড়তি পুলিশ মোতায়েন করা হয়েছে। আমরা বিভিন্ন সময় তাদের উপস্থিতি দেখেছি। এই কারণে আমরা আগের চেয়ে বেশি নিরাপদ। এই এলাকার মানুষরাও নিরাপদে চলাচল করছে। উচ্চতর জিডিপি প্রবৃদ্ধি, অধিক বিনিয়োগ এবং জীবনযাত্রার মানের উন্নয়নের লক্ষ্যমাত্রা নিয়ে 2016 থেকে 2020 সালের জন্য 7ম পঞ্চবার্ষিক পরিকল্পনার অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদ। সকালে রাজধানীর শেরেবাংলা নগরের NEC সম্মেলন কক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে এই অনুমোদন দেয়া হয়। এদিকে বিশেষজ্ঞরা বলছেন, এই পরিকল্পনা বাস্তবায়নযোগ্য, তবে তার জন্য প্রয়োজন দক্ষ নেতৃত্ব। বিস্তারিত মোস্তফা মাহবুবের রিপোর্টে। প্রবৃদ্ধি ত্বরান্বিতকরণ, নাগরিকের ক্ষমতায়ন, এই স্লোগানকে সামনে রেখে 7ম পঞ্চবার্ষিক পরিকল্পনার অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদ। লক্ষ্য থাকবে 2020 সাল নাগাদ জিডিপির প্রবৃদ্ধির হার 8% উন্নীত করা। পরিকল্পনা মন্ত্রী জানান, বিনিয়োগের মোট 90% সম্পদই আসবে অভ্যন্তরীণ উৎস থেকে। গড় জিডিপিতে প্রবৃদ্ধি হবে আমাদের 7.4 এবং শেষ বছর 2020 সালে আমাদের অর্জন হবে 8%। আমরা শিল্প খাতে প্রবৃদ্ধি আমরা দেখতে চাই 10.8% হারে। এ সময় দারিদ্র্যের হার কমিয়ে আনতে নির্ধারিত সময়ের মধ্যে মেগা প্রকল্পগুলোর কাজ শেষ করতে চায় সরকার। আমাদের ডিপ সি পোর্ট হবে, আমাদের MRT হচ্ছে, আমাদের রূপপুর পাওয়ার প্ল্যান্ট, এগুলো দেখাশোনা করার জন্য আমাদের নিজস্ব ক্ষমতা খুব কম। ম্যানেজমেন্ট এফিসিয়েন্সি ইজ ভেরি লো, সো উইল হ্যাভ টু এলিভেট আওয়ারসেলফ। এদিকে 7ম পঞ্চবার্ষিক পরিকল্পনাকে বাস্তবসম্মত বলেই মনে করছেন অর্থনীতিবিদরা। প্রাতিষ্ঠানিক সংস্কার এবং অবকাঠামো নির্মাণে
সেগুলো যদি আমরা ইভেন 80-75% যদি বাস্তবায়ন করতে পারি, তাহলে আমার মনে হয় আমরা ওই লক্ষ্যের কাছাকাছি পৌঁছে যাব। ইকোনমিক ম্যানেজমেন্ট, সেইখানে একটা আমূল পরিবর্তন দরকার, এবং সেটা যদি না করতে পারি তাহলে 2020-র মধ্যে 8% গ্রোথ অর্জন করা খুব কঠিন হয়ে যাবে। উন্নয়ন পরিকল্পনার অংশ হিসেবে প্রধানমন্ত্রী 2020 থেকে 2040 সাল নাগাদ সময়ে একটি নতুন প্রেক্ষিত পরিকল্পনা প্রস্তুতের নির্দেশ দিয়েছেন বলেও জানানো হয়। আউটকাম। মোস্তফা মাহবুব, সময় সংবাদ, ঢাকা। শিক্ষাদানের জন্য প্রয়োজন যোগ্যতা সম্পন্ন শিক্ষক, অথচ কয়েকটি সরকারি ও বেশিরভাগ বেসরকারি মেডিকেল কলেজে নেই প্রয়োজনীয় শিক্ষক। এসব কলেজ সংশ্লিষ্ট হাসপাতালে নেই প্রয়োজনীয় সংখ্যক বিভাগ, এমনকি রোগীও, যার কারণে শিক্ষাগত দুর্বলতা নিয়েই ডাক্তারি সার্টিফিকেট পাচ্ছেন বিপুল সংখ্যক শিক্ষার্থী। ডাক্তারি সনদ দেওয়ার প্রতিষ্ঠান খোদ বিএমডিসি এ কথা স্বীকার করলেও এর প্রতিকারে দৃশ্যমান কোনো তৎপরতা নেই। রিপোর্ট করেছেন ইজাজ শৌমিক। বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল বিএমডিসি তথ্য অনুযায়ী প্রতি বছর প্রায় 5000 ছাত্র ডাক্তারি সনদ পাচ্ছে। অভিযোগ রয়েছে শিক্ষা ও প্রশিক্ষণের ঘাটতি নিয়েই এসব শিক্ষার্থী ডাক্তারি পেশায় নিয়োজিত হচ্ছেন। একটা স্টুডেন্টের জন্য ওখানে ক্লাসরুম নাই। হসপিটাল এবং কলেজের সাথে যে সমন্বয়টা, এটা বেশিরভাগ ক্ষেত্রে হয় না। গ্রাজুয়েশন কমপ্লিট করার পরে দেখা যায় যে আমাদের পেশেন্টের সাথে ওরিয়েন্টেশনে আমরা ডিসকমফোর্ট ফিল করি। নতুন অনুমোদন দেয় দেশে এখন 34টি সরকারি এবং 69টি বেসরকারি মেডিকেল কলেজ রয়েছে। বিশেষজ্ঞরা বলছেন রাজধানীর কয়েকটি বাদে অধিকাংশ মেডিকেল কলেজেই প্রয়োজনীয় সংখ্যক শিক্ষক ও মানসম্মত হাসপাতাল নেই। সবচেয়ে বড় সংকট কিছু কিছু বেসরকারি মেডিকেল কলেজে এস্টাবলিশড বড় হাসপাতাল এবং পর্যাপ্ত রোগীর অভাব। মেডিকেল শিক্ষাটা হলো একটা ফুল টাইম এডুকেশন। যদি সেটা না হয় তাহলে কখনো মেডিকেল কলেজের একজন ছাত্র পরিপূর্ণ শিক্ষা পাবে না। এই বিশেষজ্ঞের মতে এজন্য জনস্বাস্থ্য হুমকির মুখে পড়ার আগেই যথাযথ ব্যবস্থা নেওয়া দরকার। ওইসব জায়গা থেকে যে ডাক্তাররা বেরিয়ে আসবে তাদের মেসিভ 2 বছর ইন্টার্নশিপ অথবা 2 বছর একটা ট্রেনিং দরকার। আর বিএমডিসিও নতুন ডাক্তারদের নিম্নমুখী মানের কথা স্বীকার করে বলছে এ ব্যাপারে স্বাস্থ্য মন্ত্রণালয়কে জোরালো ভূমিকা নিতে হবে। অনেক ডেফিসিট রয়ে গেছে শিক্ষা উপকরণ এবং এই পেশেন্ট। বিশ্ববিদ্যালয় পরীক্ষা নেয়, বিএমডিসি লাইসেন্স দেয়, কিন্তু মূল পার্টি হলো সরকার। ডাক্তারের মতো প্রাণ রক্ষাকারী ও সংবেদনশীল পেশার মান ধরে রাখতে বিশেষজ্ঞরা মেডিকেল শিক্ষা ও ওষুধ প্রশাসনকে স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে আলাদা করার পরামর্শ দেন। ইজাজ শৌমিক, সময় সংবাদ, ঢাকা। আইন অমান্য করে সরকার নির্ধারিত ভাড়ার অতিরিক্ত ভাড়া নেওয়া হলে পরিবহন মালিক ও শ্রমিকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য বিআরটিএ-কে আবারও কঠোর নির্দেশ দিলেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বিকেলে বিআরটিএর তেজগাঁও কার্যালয়ে কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে এই নির্দেশ দেন তিনি। এছাড়া সম্প্রতি বাংলাদেশের সড়ক দুর্ঘটনা নিয়ে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন হু প্রকাশিত গবেষণা প্রতিবেদনকে বাস্তবতা বহির্ভূত ও কল্পনাপ্রসূত বলে মন্তব্য করেন মন্ত্রী। এখানে কি আইনটা সবার জন্য সমান? আপনি আইনটা আপনি সহ বসে পড়লেন, এই আইনের অংশীদার আপনি, এই নিয়মের অংশীদার আপনি, আর আপনার গাড়ি আইন ভঙ্গ করছে। তো জনস্বার্থ দেখার দায়িত্ব কি সরকারের নেই? জনস্বার্থ তো সরকারকে দেখতে হবে, সরকারকেই দেখতে হবে। সরকার নির্ধারিত ভাড়ার চেয়ে এখনও বিভিন্ন রুটে আদায় হচ্ছে বাড়তি ভাড়া। রাজধানীর বিভিন্ন গন্তব্যে যাতায়াতকারী যাত্রীরা আজও এই অভিযোগ করেছেন। এদিকে গণপরিবহন সংকটের কারণে পরিবহন মালিকদের কাছে এক প্রকার জিম্মি হয়ে পড়েছেন সাধারণ যাত্রীরা। যোগাযোগ বিশেষজ্ঞরা বলছেন বর্তমান সেবার মান অনুযায়ী ভাড়া আরও কমানো উচিত। এদিকে নিয়মিত তদারকি এবং আলোচনার মাধ্যমে যাত্রী সমস্যা সমাধানের কথা জানালেন বিআরটিএর চেয়ারম্যান নজরুল ইসলাম। সেলিয়া সুলতানার রিপোর্ট। বুয়েটের এক গবেষণা অনুযায়ী ঢাকা বিভাগে যাত্রীবাহী বাস এবং পরিবহনের সংখ্যা 5 থেকে 5,500। এর মধ্যে 60% লোকাল সার্ভিস হলেও বাকি 40% গেটলক বা সিটিং সার্ভিস হিসেবে পরিচিত। কিন্তু গেটলক বা সিটিং সার্ভিসের নামে বিশেষ এই পরিবহন ব্যবস্থার পরিচালনার আচরণ লোকাল সার্ভিসের মতো। গুলশান থেকে আসতাম শাহবাগে 10 টাকায়, এখন জায়গা আমার 20 টাকা। সার্ভিসের মান আরো নিম্নমানের হয়েছে, সিটিং এর নামে চিটিং হয়েছে। আমরা সাধারণ মানুষ ওদের কাছে পুরো জিম্মি। সরকারের কিংবা গিয়ে উপরের লেভেলে যারা আছে দেখা উচিত। যোগাযোগ বিশেষজ্ঞরা বলছেন পৃথিবীর অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশে যাত্রী ভাড়া তুলনামূলক কম হলেও সেবার মান বিবেচনায় যাত্রী ভাড়া আরো কম হওয়া উচিত। একটা সলিউশন হতে পারে যে আপনার গেটলক সিটিং সার্ভিস এগুলোর কোনো দরকার নাই, যে যাত্রী যেখান থেকে উঠবে তার
যতটুকু সে ডিস্টেন্স ট্রাভেল করবে সেই অনুযায়ী চার্ট, গভর্নমেন্টের চার্ট অনুযায়ী যে ভাড়া আছে সে ভাড়া সে প্রদান করবে। ভাড়া বাড়ানোর সঙ্গে সঙ্গেই এই যে একটা নৈরাজ্য সৃষ্টি হয় এবং মালিকদের দৌরাত্ম্য বাড়ে। আর আমরা যেটা লক্ষ্য করেছি যে সরকার মালিকদের চাপের কাছে উন্নতি স্বীকার করতে বাধ্য হয়। তবে বিআরটিএ চেয়ারম্যান সমস্যার সমাধানে আবারও দিলেন পুরনো ব্যবস্থাপত্র। অভিযোগ আসতেছে, এরকম ঘটনা ঘটতেছে, সেইটা দেখার জন্য আমাদের ভ্রাম্যমাণ আদালত আমরা পরিচালনা করে আসতেছি। পাশাপাশি একটা মনিটরিং কমিটিও আছে। পাশাপাশি যাত্রীদের জিম্মি করে পরিবহন কর্তৃপক্ষের ধর্মঘট করে সাধারণ মানুষের হয়রানি বন্ধ করতে সরকারের দৃঢ় পদক্ষেপ নেওয়া জরুরি বলে মনে করেন সাধারণ মানুষ। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা। চলতি অর্থবছরে দেশের জিডিপি প্রবৃদ্ধি 6.5% হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে বিশ্বব্যাংক। সকালে রাজধানীর আগারগাঁওয়ে বিশ্বব্যাংকের ঢাকা অফিসে বাংলাদেশের উন্নয়নের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলনে এই পূর্বাভাস দেওয়া হয়। এছাড়াও বাংলাদেশের রফতানি প্রবৃদ্ধি কমে যাওয়ার পেছনে বিশ্বের অন্যান্য দেশের তুলনায় প্রতিযোগিতার সক্ষমতা কমে যাওয়াকে কারণ হিসেবে দায়ী করা হয়। এডিপি বাস্তবায়নের ক্ষেত্রে আমাদের ওই গল্পটা একই, যে আমাদের অরিজিনাল টার্গেটের তুলনায়, এমনকি রিভাইজ বাজেট টার্গেটের তুলনায় অর্জনটা অনেক কম। বাস্তবায়নের যেই সক্ষমতার অভাব সেটা এখনো আমরা কাটিয়ে উঠতে পারিনি। মনিটারি গ্রোথ যেটা টার্গেট ছিল অর্থবছর 15-এর জন্য, সেইটা অর্জিত হয়নি এবং সেটার চেয়ে অনেক কম অর্জন হয়েছে। রাজস্ব ক্ষেত্রে আউটকামগুলো কিছুটা মিক্সড। আমাদের যে রেভিনিউর যে টার্গেটগুলি ছিল তার তুলনায় বিশেষ করে এনবিআর এর কর আহরণের ক্ষেত্রে যে টার্গেটটা ছিল অর্জন তার চেয়ে অনেক কম হয়েছে। এখানে যে ইকোনমিক ডিসরাপশন যেগুলি হয়েছিল এটা একটা বড় কারণ ছিল। রাজবাড়ীতে সড়ক দুর্ঘটনায় 3 জন নিহত হয়েছেন, এতে আহত হয়েছেন আরও 8 জন। স্থানীয়রা জানান, দুপুরে ঢাকা খুলনা মহাসড়কের বসন্তপুর সাইনবোর্ড এলাকায় যাত্রীবাহী বাসের সঙ্গে একটি মাহেন্দ্রর সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই 1 জন মারা যান, আহত হন অন্তত 10 জন। আহতদের উদ্ধার করে ফরিদপুর মেডিকেলে নিয়ে গেলে আরও 2 জনের মৃত্যু হয়। ঝিনাইদহে দুর্বৃত্তদের দেয়া আগুনে দগ্ধ হয়ে মা ও শিশুর মৃত্যুর ঘটনায় কালীগঞ্জ থানায় মামলা হয়েছে। এই ঘটনায় আহত 2 জনকে এখনো কালীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে। স্বজনদের অভিযোগ, পারিবারিক কলহের জের ধরে মেয়ের জামাই ঘরে আগুন দেয়। আর পুলিশও বলছে ঘটনাটি পূর্ব পরিকল্পিত। ঝিনাইদহ থেকে প্রতিনিধির পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। স্বজনরা জানান, সোমবার মাঝরাতে হঠাৎই আর্তচিৎকার করে ওঠেন তাসলিমা বেগম। ঘুম চোখে ছুটে এসে এক মর্মান্তিক দৃশ্য দেখতে পান তারা। আগুনে দাউ দাউ করে জ্বলছে তাসলিমা বেগম, স্বামী চান মিয়া, এমনকি শিশু সন্তান তাসনিয়া এবং বড় মেয়ে উর্মি। তুমি হচ্ছে তোমার বাপ মার বলো কালকে জিনিস লিখতে, আমার যদি না হতো তোমারও হতে দেবো না, তোমার মুখ অ্যাসিড দিয়ে পুরাই দেবো। টাকা পয়সা একবার 10,000 দিয়েছে, গরু বেঁচে দিয়েছে। তারপর আমার ভাই যে আবার টাকা দিয়েছে, দেখাশুনো করে, তারপর মনে করে গয়না গাটি সব নষ্ট করে দিয়েছে। জানালা খোলা ছিল, এখানে জানালা দিয়ে পেট্রোল মেরে আগুন লাগাই দিয়েছে, এটা আমার ধারণা। তাৎক্ষণিকভাবে আগুন নিভিয়ে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলেও বাঁচানো যায়নি তাসলিমা বেগম আর তার 1.5 বছরের শিশুকন্যা তাসমিয়াকে। মা এবং মেয়ের অবস্থা খারাপ থাকে, মার প্রায় 60% বার্ন এবং মেয়েরও 50% মতো 50% বার্ন। বাবাকে এখানে চিকিৎসা করার মতো অবস্থা ছিল, বাবাকে আমরা এখানে ভর্তি করি। তো পরবর্তীতে বাবা যেহেতু একই জায়গায় চিকিৎসার জন্য যশোরে চলে যায়। সোমবার বিকেলে এ ঘটনায় উর্মির বড় ভাই বাদী হয়ে কালীগঞ্জ থানায় অজ্ঞাতনামা 5 জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন। পূর্ব পরিকল্পিতভাবে তাদেরকে আসলে হত্যার উদ্দেশ্যেই এই ঘটনাটি ঘটিয়েছে। 3 বছর আগে যশোর লেবুতলার কামাল হোসেনের সঙ্গে বিয়ে হয় চান মিয়ার বড় মেয়ে উর্মির। পরে পারিবারিক কলহের জের ধরে বেশ কিছুদিন ধরে সে বাবার বাড়িতে অবস্থান করছিল। এই অবস্থায় উর্মির স্বামী কামাল হোসেনই ঘরে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে উর্মির মা ও বোনকে হত্যা করেছে বলে অভিযোগ স্বজনদের। ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম জানিয়েছেন, আগামী বছরের এপ্রিল মাসের মধ্যে সিম নিবন্ধন ও যাচাই সম্পন্ন না হলে অপারেটরদের কাছ থেকে সিম প্রতি জরিমানা আদায় করা হবে। নিজ মন্ত্রণালয়ের অধীনস্থ 7টি প্রতিষ্ঠানকে 90 দিনের মধ্যে বাস্তবায়ন করতে বেঁধে দেওয়া কাজের অগ্রগতি জানাতে গিয়ে একথা বলেন তিনি। 16 ডিসেম্বর থেকে বায়োমেট্রিক পদ্ধতিতে মোবাইল ফোনের সিম কেনার কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু করার কথাও জানান তিনি। দুপুরে সচিবালয়ে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে একথা বলেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী। এপ্রিল মাসের মধ্যে যদি এটা করা না যায়
তাহলে সেই ক্ষেত্রে সিম প্রতি যে জরিমানার বিধান সেটি প্রযোজ্য হবে, কারণ আমরা ইতিমধ্যেই এনআইডি অ্যাক্সেসও তাদেরকে পাওয়ার ব্যবস্থা করে দিয়েছি, ট্রায়াল বেসিসে তারা সেটাও গ্রহণ করছেন, বায়োমেট্রিক্সও ডিসেম্বরে চলে আসবে। অতএব আমরা মনে করি যে তখন কিন্তু এই বিষয়টিতে আর কোনো মতেই কোনো রকম তাদের পক্ষে ওনাদের পক্ষে আর কোনো যুক্তি থাকবে না। ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীরে পেট্রোল বোমায় নিহত ট্রাক চালকের পরিবারের পক্ষে কথা বলায় এবার এক মুসলিম বিধায়কের মুখে কালি মেখে দিল উগ্র হিন্দু সংগঠন শিবসেনার কর্মীরা। নিহতের পরিবারের সদস্যদের নিয়ে সোমবার নয়াদিল্লিতে সংবাদ সম্মেলনের আয়োজন করেন জম্মু কাশ্মীরের স্বতন্ত্র বিধায়ক প্রকৌশলী মোহাম্মদ রশিদ। এ সময় হঠাৎ শিবসেনার দুজন কর্মী তাকে লক্ষ্য করে কালি ছুঁড়ে মারে। এ ঘটনার পর দীপক ও দেব ইন্দ্রা সিং নামের দুজনকে আটক করা হয়। আটককৃতরা গত 7 অক্টোবর শ্রীনগরে রশিদের গোমাংস দিয়ে ভোজ আয়োজনের কথা উল্লেখ করে ক্ষোভ প্রকাশ করে। এর আগে গত সপ্তাহে ক্ষমতাসীন বিজেপির রাজনীতিক ও কলামিস্ট সুধীন্দ্র কুলকার্নির মুখে কালি মেখে দেয় শিবসেনার কর্মীরা। শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব কাপের খবর। করাচি ইলেকট্রিককে হারিয়ে টুর্নামেন্টের শুভ সূচনা করেছে ঢাকা আবাহনী। তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে 3-2 গোলে জয় পেয়েছে আকাশী নীল জার্সিধারীরা। এ জয়ে 3 পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে উঠে এসেছে ঢাকার জায়ান্টরা। চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকেই করাচি ইলেকট্রিককে চাপে রাখে ঢাকা আবাহনী। এতে ফলও আসে দ্রুত। 24 মিনিটে ওয়ালি ফয়সালের ফ্রিকিক থেকে করা দুর্দান্ত গোলে প্রথম লিড পায় অমলেশ সেনের দল। এর মাত্র 6 মিনিট পর আবারও আক্রমণ করাচির রক্ষণ দুর্গে। গোলরক্ষক গোলাম নবী কিছু বুঝে ওঠার আগেই তাকে বোকা বানিয়ে আবাহনীকে 2-0-তে এগিয়ে দেন সানডে চিজোবা। দ্বিতীয়ার্ধে নিজেদের সামলে নিয়ে বেশ গোছালো ফুটবল খেলে করাচি। 75 মিনিটে ব্যবধান 2-1-এ নিয়ে যান করাচির ফরওয়ার্ড মোহাম্মদ রসুল। তবে 2 মিনিট পরই ওমর ফারুকের আত্মঘাতী গোলের সুবাদে 3-1 গোলের লিড পায় আবাহনী। ম্যাচের শেষ দিকে আইওমি সানডে পেনাল্টি থেকে একটি গোল করলেও করাচির হার এড়াতে পারেননি। আর প্রথম ম্যাচই দারুণ জয় নিয়ে মাঠ ছাড়ে আবাহনী। দর্শক, রাত 11টার সময় পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমীতে মণ্ডপে মণ্ডপে বিহিত পূজা। দেশে সম্প্রীতি বজায় রয়েছে বলেই সবাই স্বাধীনভাবে ধর্ম পালন করছেন, বললেন প্রধানমন্ত্রী। অবৈধ সম্পদ অর্জনের দায়ে দুদকের মামলায় বিএনপি নেতা সাদেক হোসেন খোকার 13 বছরের কারাদণ্ড, সম্পত্তি ক্রোকের নির্দেশ। 71 মানবতা বিরোধী অপরাধী সালাউদ্দিন কাদের ও মুজাহিদের ফাঁসির রায়ে রিভিউ আবেদনের শুনানি 2 নভেম্বর। দ্রুত নিষ্পত্তি করা হবে, বললেন অ্যাটর্নি জেনারেল। দেশের বেশিরভাগ মেডিকেল কলেজে নেই যোগ্য শিক্ষক ও মানসম্মত হাসপাতাল। নতুন ডাক্তারদের নিম্নমুখী মানের কথা স্বীকার বিএমডিসির। এবং সরকার নির্ধারিত ভাড়ার চেয়ে এখনো বিভিন্ন রুটে আদায় হচ্ছে বাড়তি ভাড়া। অতিরিক্ত ভাড়া নেওয়া হলে পরিবহন মালিক ও শ্রমিকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ মন্ত্রীর। দর্শক, এই ছিল রাত 11টার সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv আর সঙ্গে থাকুন সময়।